আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ধারাবাহিক আয়োজনের ম্যাথ ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক, আমরা রেখাকোণ নিয়ে ক্লাস শুরু করেছিলাম। সেখানে রেখাকোণের একটি প্রাথমিক ক্লাস হয়েছে এবং এরপরে আপনারা ত্রিভুজের উপরে দুইটি ক্লাস করে ফেলেছেন। আজকে ত্রিভুজের উপর তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে যে ত্রিভুজের প্রকারভেদ রয়েছে সেটা আমরা সম্পর্কে প্রাথমিকভাবে আলোচনা করব এবং এখান থেকে একটা যে সমবাহু ত্রিভুজ সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি টাইপের প্রশ্ন হয় সেগুলোর সব ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা ক্লাসে যুক্ত হয়েছেন আপনারা ক্লাসটি সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ক্লাসের মধ্যে চলে যাই। দেখুন, যে যদি আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোণের উপরে ভিত্তি করে একটা ত্রিভুজের কোণগুলা, এই কোণগুলা যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ। আর একটা ত্রিভুজের যদি আমাদের কি হয়, একটা কোণ যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলতেছিল এটা সমকোণী। তো সমকোণী, ঠিক আছে, মানে তিনটা কোণই সমান, তাই না? আবার যদি কি একটা সমকোণী, এটা কি সমকোণী ত্রিভুজ? তার মানে এইটা কিন্তু না যে তিনটা যদি আমাদের কোণ সমান কোণটা হয় সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা কোণই সমান। কিন্তু আমাদের যে কোণের উপরে ভিত্তি করে যে ত্রিভুজগুলো ভাগ করা হয় সেটাতে আমাদের তিনটা কোণের উপরে না, একটা কোণ যদি আমার সমকোণ হয় তাহলে সেটা আমার 90 ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলবো। যদি আমাদের তিনটা কোণই যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সেটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। যেমন তিনটা কোণ সমান কিন্তু সবগুলা কোণই আমার 90 ডিগ্রির চাইতে ছোট, সবগুলা যদি তিনটাই কম থিটা ধরলাম কারণ তিনটাই সমান, তাহলে সেটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ বা তীক্ষ্ণকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী বা তীক্ষ্ণকোণী। আর আরেকটা যদি একটা ত্রিভুজের যদি অন্তত একটা কোণই হবে যেটা 90 এর চাইতে বড় হবে, সেটাকে আমরা বলতেছিলাম কি, সেটাকে যেমন এই কোণটা 90 এর চাইতে বড়, 90 এর চাইতেও কি বড় এই কোণটা, তখন সেটাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। আজকে কোণের উপরে ভিত্তি করে না, আজকের আমরা যেটা দেখবো সেটা বাহুর দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে। বাহুর দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে। তো বাহুর দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে তো কোণকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা আমার বাহু যদি প্রত্যেকটা দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, প্রত্যেকটা দৈর্ঘ্য কি হয়ে যায়, তিনটা দৈর্ঘ্য সমান হয়ে গেছে, তিনটাই সমান। তার মানে তিনটা দৈর্ঘ্যই সমান। ধরেন এ বি সি, এ বি ইকুয়াল বিসি ইকুয়াল আমার এসি বা সিএ, তিনটাই সমান এ ধরে নিলাম যে তিনটারই দৈর্ঘ্য আমার এ, তাহলে সেটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তিনটা বাহুই সমান, সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। কোথায় থেকে আসছে? সমান বাহু ত্রিভুজ থেকে, সমান বাহু ত্রিভুজ। আর আমরা কিন্তু জানি যে একটা বাহুর বিপরীত কোণ, একটা বাহুর বিপরীত কোণ তার ওই বাহুর দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। তার মানে বড় দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ বড়, ছোট দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ ছোট। তো আমার যদি দুইটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে বিপরীত কোণগুলোও কি হয়, বিপরীত কোণগুলো সমান। এবং তিনটা বাহুই সমান তাহলে তিনটারই বিপরীত কোণ আমার সমান হয়ে যাবে। তাহলে তিনটা কোণই সমান, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি হবে, সমান হবে। এবং প্রত্যেকটা কোণের মান আমরা বের করতে পারি, কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি। প্রত্যেকটা কোণ যেহেতু সমান, 3 দিয়ে যদি ভাগ করি 3 6 18, তার মানে 60 ডিগ্রি করে পড়তেছে। তার মানে তিনটা কোণই আমার 60 ডিগ্রি। এটা একদমই সাধারণ যে দুইটা, প্রথম যদি আলোচনা করতে বলা হয় সমবাহু ত্রিভুজ আসলে কি, সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান। আর তিনটা বাহু সমান হওয়ার কারণে সমান বাহুর বিপরীত কোণগুলো যেহেতু সমান হয়, সেই কারণে তিনটা কোণও সমান হয় এবং কোণগুলোর মান কত, 60 ডিগ্রি। ঠিক আছে। এরপরে যেটা ইকুইলেটারাল আমার ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু। তার মানে দ্বি মানে আমার দুই, সমদ্বিবাহু দুই, তার মানে সমান দুই বাহু বিশিষ্ট ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজের দুইটা বাহু আমার সমান হবে। সাপোজ এইটা আমার ভূমি, এইটা আমার ভূমি, তো এখান থেকে আমার এই দুইটা আমার সমান। তো ভূমি বেস, আর এই দুইটা আমরা ধরলাম এ। ঠিক আছে। তাহলে এটাকে আমার কি বলা হবে, সমান দুই বাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এর দুইটা বাহু সমান, আর দুইটা বাহু যেহেতু সমান তাহলে তার বিপরীত কোণ সমান সমান, বাহুর বিপরীত কোণগুলো সমান। এই কোণের বিপরীত কোণ এইটা, এই কোণের বিপরীত কোণ এইটা। তাহলে এ বিসি এটা যদি এক্স হয় তাহলে এই কোণটাও কিন্তু এক্স, কারণ সমান সমান বাহুর বিপরীত কি
কোণগুলা হচ্ছে আমার সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যেমন দুইটা বাহু সমান, অনুরূপভাবে আমরা কি বলতে পারি দুইটা কোণও সমান। সমবাহু ত্রিভুজের যেমন তিনটা বাহুই সমান, সুতরাং আমরা বলতে পারি যে এর তিনটা কোণও সমান, কোণগুলার হচ্ছে মান 60 ডিগ্রি। আর বিষমবাহু ত্রিভুজ যার বাহুগুলো আসলে একটার সাথে আরেকটার কোনো দৈর্ঘ্যের মিল নাই, তার মানে তিনটা বাহুই অসমান। তাহলে তিনটা অসমান বাহুর বিপরীত কোণগুলো আবার কি হবে, বিপরীত কোণগুলো আবার ভিন্ন হবে। যেমন ধরেন এই কোণটা, এই ত্রিভুজটা। তো দেখেন তো তিনটা কিন্তু আমাদের দেখতেই পাচ্ছি যে তিনটা কিন্তু আমার তিন রকমের। তিনটা কি, এইটা হচ্ছে এটা সবচাইতে বড়, তারপরে এইটা, তারপরে এইটা। এন্ড সবচাইতে বড় বাহুর বিপরীত কোণ কি, সবচাইতে বড়। তারপরে দ্বিতীয় সেকেন্ড যে বৃহত্তম বাহুর হচ্ছে কোণ, তারপরে মিডিয়াম, তার সবচাইতে ছোট বাহুর বিপরীত কোণ কিন্তু সবচাইতে ছোটই থাকবে। তো এগুলো হচ্ছে একদমই বেসিক কনসেপ্ট, এগুলো একদমই ইজি লাগবে যদি আপনার এইগুলা মানে বোধগম্য হয়। এবং শুরুর দিক থেকে যে কেন আমরা দেখেছিলাম যে বড় বাহুর বিপরীত কোণগুলা কি হয়ে যাচ্ছে, বড় কোণ হয়ে যাচ্ছে। সো বাহুর বিপরীতের যে কোণগুলা থাকে সেটা বাহুর লেন্থের উপরে নির্ভর করতেছে। দুইটা বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলাও কি হবে, সমান হবে। এখন সমবাহু ত্রিভুজ নিয়ে আমাদের আজকের আলোচনা, মেইনলি আলোচনা সমবাহু ত্রিভুজের সকলগুলা। সমবাহু ত্রিভুজের কি কি জিনিসগুলো আমাদের পড়তে হবে দেখেন। সমবাহু ত্রিভুজের আমরা কিন্তু দেখেছি সেটা হচ্ছে তিনটা কোণ যেহেতু সমান, তিনটায় আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি করে হয়। এখন দেখেন তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তিনটি হচ্ছে আমার কি কোণের মান 60 ডিগ্রি। এটি একটা নিয়মিত বহুভুজ। বহুভুজ কাদেরকে বলা হয়, যাদের বাহুর সংখ্যা 2 এর চাইতে বেশি। ঠিক আছে, যাদের বাহুর সংখ্যা 2 এর চাইতে বেশি সেটাই বহুভুজ হবে। এখন এইটা একটা নিয়মিত বহুভুজ। নিয়মিত বহুভুজ কারা, এইটা যারা জানেন না এটার কিন্তু জানতে হবে, কারণ এমসিকিউতে আসলে কিন্তু বিপদে পড়ে যাবেন। নিয়মিত বহুভুজ বা নিয়মিত ক্ষেত্র কারা, বহুভুজ বা আমরা ক্ষেত্র, যে কোনো নিয়মিত ক্ষেত্র যদি বলি, নিয়মিত ক্ষেত্র হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। সকল বাহু সমান হইতে হবে। সকল বাহু কি হইতে হবে, সকল বাহু সমান হইতে হবে। সকল বাহু সমান হইতে হবে। সকল বাহু সমান হবে। 2 নম্বরে সকল কোণ সমান হবে। সকল কোণ সমান হবে। তাহলে সেটাকে কি বলবো, নিয়মিত বহুভুজ বলা হবে। তাহলে সমবাহু ত্রিভুজ এইটা একটা ক্ষেত্র, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রটা একটা নিয়মিত ক্ষেত্র বা নিয়মিত বহুভুজ। আমরা যদি দেখেন, আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র যদি অঙ্কন করি, তাহলে চারটা বাহুই কি সমান এবং চারটা কোণও কিন্তু সমান 90 ডিগ্রি করে। তাহলে এটাও হচ্ছে আমার কি নিয়মিত বহুভুজ। আবার দেখেন আমরা যদি কি করি, আমরা যদি নিয়মিত যদি আমরা কি করি, নিয়মিত পঞ্চভুজ যদি আমরা অঙ্কন করি, আমরা যদি কি করি সুষম যদি পঞ্চভুজ মানে 5টা বাহু, একটু খেয়াল করে দেখেন 5টা বাহু 1 2 3 4 5। এবং আমরা জানি কিন্তু দেখেন আমরা এগুলা শিখব, আমরা একটা বর্গক্ষেত্রের একটা বহুভুজের মোট কোণের সমষ্টি হয় হচ্ছে n-2 × 180 ডিগ্রি। n হচ্ছে আমার বাহুর সংখ্যা, এগুলো আমরা পরে পড়াবো। বাহুর হচ্ছে আমরা কি সংখ্যা। সো n এর মান কত, পঞ্চভুজের 5, তাহলে 5 - 2 গুণন 180 ডিগ্রি, তার মানে 3 গুণন 180 ডিগ্রি। সো 3 18 54 540 ডিগ্রি। তার মানে এই যে একটা পঞ্চভুজের 5টা কোণের ভিতরে যে 5টা কোণ আছে, এই কোণের যোগফল হচ্ছে আমার কত, 540 ডিগ্রি। 540কে যদি আমরা কত দিয়ে, 540কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা কোণের পরিমাণ বের করতেছি, তাহলে 108 108 ডিগ্রি করে পড়বে। তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে আমার কি, কোণ হচ্ছে আমার 108 ডিগ্রি করে। তাহলে এই যে নিয়মিত বহুভুজ কাদেরকে বলবো, নিয়মিত বহুভুজ বলবো আমার সমবাহু ত্রিভুজ, সমান বাহু বিশিষ্ট ক্ষেত্রফল বর্গক্ষেত্র, তার মানে সমান 4 বাহু বিশিষ্ট ক্ষেত্র, সমান 5 বাহু বিশিষ্ট ক্ষেত্র, সুষম ষড়ভুজ। তাহলে এগুলো হচ্ছে আমার কি নিয়মিত ক্ষেত্র। নিয়মিত ক্ষেত্র যারা এই তথ্যটা যারা জানতেন না, একটু হচ্ছে তারা নোট ডাউন করে রাখবেন। আচ্ছা,
তাহলে আমাদের তিনটা হয়ে গেল। এবার দেখেন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বাহুকে সমদ্বিখণ্ডিত করে। কি বলতেছে যে এই যে শীর্ষবিন্দু থেকে আমরা যদি লম্ব আঁকাই তাহলে সেইটা এই পুরা ত্রিভুজটাকে সমান দুইটা ভাগে ভাগ করবে। আর যেই রেখাটা একটা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করবে সেটাকে বলা হয় মধ্যমা। তাহলে আমার একটা সমবাহু ত্রিভুজের মধ্যমাটাই কিন্তু কি হচ্ছে, উচ্চতা হয়ে যাচ্ছে, মধ্যমাটাই কিন্তু উচ্চতা হয়ে যাচ্ছে। তাহলে এটা মাথায় রাখবেন, এইটার উপরে ভিত্তি করেও কিন্তু আপনাকে প্রশ্ন দিবে পরীক্ষাতে। কারণ পরীক্ষায় বের করতে বলবে মধ্যমা বের করো, একটা সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে আপনার কাছে আসলে এই লম্বটা মানে উচ্চতাটার কথা বলতেছে। কারণ আপনি যদি বিপরীত বা শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব টানেন তাহলে কিন্তু একদম মিডল বরাবরই থাকবে, কারণ তিনটা বাহুই সমান। এখান থেকে যদি এর উপরে লম্ব টানেন দেখবেন যে এই মাঝ বরাবরই যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওকে সমদ্বিখণ্ডিত করবে। ওই রেখাকে কি বলা হবে, মধ্যমা বলা হবে, মধ্যমা। ওই রেখাকে কি বলা হবে, মধ্যমা। এবার আসেন পেরিমিটার বা যেটা পরিসীমা বলা হয়। পরিসীমা কাকে বলা হয়, যে কোনো ক্ষেত্রের পরিসীমা হচ্ছে ওই ক্ষেত্রের যতগুলা আমার বাহু আছে, যতগুলা রেখা আছে, সবগুলা রেখার যোগফল হচ্ছে আমার কি, পরিসীমা। তাহলে একটা ত্রিভুজের কয়টা রেখা আছে, তিনটা বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা এ। তার মানে 3a হচ্ছে আমার পরিসীমা। তাহলে এর পরিসীমা হচ্ছে আমার 3a। এবার দেখেন এই যে উচ্চতা বা মধ্যমা বের করতে হবে, এইটার সূত্র কিন্তু আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সূত্রটা কিভাবে আসছে। একদমই সিম্পল হিসাব, ছোটবেলায় 6-7 এগুলার প্রমাণ আপনারা করে এসেছেন। আমি এখন খুব শর্টে একটা প্রমাণ দেখাচ্ছি। তো আমাদেরকে বের করতে হবে এই যে উচ্চতাটাই হচ্ছে আমার লম্ব। ঠিক আছে, উচ্চতাটাই হচ্ছে আমার কি, লম্ব বা হচ্ছে আমার মধ্যমা যেই জিনিস, উচ্চতাও কিন্তু সমবাহু ত্রিভুজের সেই একই জিনিস। তাহলে একটু খেয়াল করুন যে এই পুরাটা যদি এ হয় তাহলে এতটুকু হচ্ছে আমার a/2, এটা a/2, এইটা a/2। তাহলে খেয়াল করেন এইটা হচ্ছে আমার লম্বটা হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার উচ্চতা। তো দেখেন এটা হচ্ছে আমার ভূমি, এটা কি ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে উচ্চতা কত হবে বলেন, পিথাগোরাসের সূত্র অনুযায়ী উচ্চতা ইকুয়াল লম্ব, এটাই আসলে কি, এটা কিন্তু আমার লম্ব, এটা হচ্ছে লম্ব। তাহলে √ অতিভুজ স্কয়ার, অতিভুজের উপরে স্কয়ার মাইনাস হচ্ছে আমার কি, ভূমির উপরে স্কয়ার। তো অতিভুজ কি a স্কয়ার আর ভূমিটা হচ্ছে কি আমার a স্কয়ার। তাহলে a/2 কে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কি আসবে, a²/4। তাহলে a²/4 রুটের নিচে। এবার দেখেন রুট আছে, লসাগু হচ্ছে 4, তাহলে এখানে 4a² মাইনাস a², তাহলে আসতেছে √3/4a²। এবার একটু চিন্তা করেন, রুটের নিচে 3 আছে তাহলে √3 হবে, রুটের নিচে 4 আছে, এখানে রুটের বাইরে বের করলে 2 হচ্ছে, আর a² রুট থেকে বাইরে বের করলে a হয়ে যাচ্ছে। তাহলে দেখেন তো আমাদের কোনটা চলে আসছে, আমাদের আসছে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের উচ্চতা বা লম্ব। দেখেন 3/√3/2 ইন্টু a, এইটা হচ্ছে আমাদের কি, উচ্চতা। তাহলে বের করে দেখালাম কিন্তু উচ্চতাটা, কিন্তু আপনি মুখস্থ রাখবেন কারণ এটা খুব কমন একটা প্রশ্ন এই টাইপ থেকে। এবং এই ত্রিভুজের যদি আমি এখন ক্ষেত্রফল বের করতে যাই, আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ, ভূমি হচ্ছে a, উচ্চতা কত পেলাম, √3/2 ইন্টু a, এবার দেখেন তো উপরে √3 আর 1 গুণ করলে √3 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়, a আর a গুণ করলে a² হয়। তাহলে √3/4a² বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল √3/4a² বর্গ একক। তো এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করতেই হবে, আর মুখস্থ না করলে আপনাকে বের করে কিন্তু করতে হবে, সময় নষ্ট হবে। আপনাকে দুইটা আমি এক্সট্রা তথ্য দিয়ে রাখতেছি, এটা মুখস্থ রাখার পরামর্শ থাকলো, যদি পারেন করবেন, না পারলে আসলে কিছু করার নাই। সেটা হচ্ছে
পরিবৃত্তের ব্যাসার্ধ, একটা সমবাহু ত্রিভুজ আমি ছোট করে আঁকাচ্ছি। পরিবৃত্ত কাকে বলা হয়? এই যে আমাদের শীর্ষবিন্দু দিয়ে বাইর দিয়ে যদি আপনি যে বৃত্ত আঁকবেন সেই বৃত্তের যে ব্যাসার্ধটা সেটাকে বলা হয় পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে a কে √3 দিয়ে ভাগ করলে সেটা পরিবৃত্তের ব্যাসার্ধ হয়। প্রমাণটি একটু হচ্ছে মানে ওই মোটামুটি আমরা যে লম্ব উচ্চতা বের করলাম দুইটা মিলে যতটুকু পাবেন এতটুকু একটা প্রমাণ করতে হয়। প্রয়োজন নাই আমি আপনাদেরকে মুখস্থ রাখার পরামর্শ দিচ্ছি, মুখস্থ থাকলে ভালো, খুব আসে না, খুব ইম্পর্টেন্ট না। অন্তর্লিখিত বৃত্ত, অন্তর্লিখিত বৃত্ত কোনটা? ধরেন একটা আমি সমবাহু ত্রিভুজ আঁকালাম, এর তিনটা হচ্ছে আমার বাহুকেই হচ্ছে স্পর্শ করে যে বৃত্তটা অঙ্কন করা হয় সেটা হচ্ছে অন্তর্লিখিত বৃত্ত। অন্তর্বৃত্ত আমরা দেখছি না, তার মানে এই কোণের আপনি ভিতর দিয়ে দেখেন। এবার প্রশ্ন হচ্ছে অন্তর্লিখিত বৃত্তর এই যে আমাদের এর কেন্দ্রটা আসলে কি হবে? লম্ব কেন্দ্র, তারপরে ভর কেন্দ্র এবং অন্তর্কেন্দ্র একটাই হবে, কারণ বাহুগুলো আসলে সমান, বাহুগুলা কি সমান। তো এই অন্তর্লিখিত বৃত্তের যদি আমাদের ব্যাসার্ধর কথা বলা হয় a কে আসলে 2√3, তার মানে এই যে আমাদের এখানে যেটা ছিল পরিবৃত্তের যেটা ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a কে √3 দিয়ে ভাগ, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এবং পরিবৃত্তের ব্যাসার্ধকে আবার যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পাবেন অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই তথ্যগুলো মাথায় রাখবেন। তো চলুন এই সমবাহু ত্রিভুজের উপরে কোন প্রশ্নগুলো আসে আমরা একটু দেখি, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখি। বলতেছে এবিসি সমবাহু ত্রিভুজের, কি বলতেছে? এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি। দেখছেন মধ্যমার কথাই কিন্তু বলছে, কারণ আপনাকে কনফিউজ করে মধ্যমা এটাকে লম্ব টানলে কিন্তু এটাকে দুই ভাগে ভাগ হবে, a/2 হয়ে যাবে, a/2 হয়ে যাবে। তো এডি হলে কোন বিএডি, এ বি সি ত্রিভুজের মধ্যমা হচ্ছে এডি হলে, তো এডি হলে বলছে কোন বিএডি, এই কোণটার পরিমাণ কত? এবার চিন্তা করে দেখেন তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি থাকে? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে থাকে। আর এই কোণটা আসলে এই পুরা কোণের কি অর্ধেক হবে, কারণ এটা মধ্যমা কোণকে অর্ধেক করে ফেলবে। কেন অর্ধেক করে ফেলবে বলেন তো? কারণ সমবাহু ত্রিভুজ, অ্যাকচুয়ালি যদি এটা বিষমবাহু ত্রিভুজ হতো তাহলে কিন্তু অর্ধেক করতো না, কারণ মধ্যমা আসলে কি বিপরীত বাহুর মধ্যবিন্দু আর শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে সংযোগ রেখা সেটা হচ্ছে মধ্যমা। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যাবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্র, অন্তর্কেন্দ্র, লম্বকেন্দ্র সব সেম, ঠিক আছে, সব কিন্তু ওই আমার মধ্যমার মধ্যেই আমরা পাবো। তাহলে কত ডিগ্রি হচ্ছে? 60-এর অর্ধেক হচ্ছে আমার 30 ডিগ্রি, 60-এর অর্ধেক 30 ডিগ্রি, ক নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, এবার একটু এটা দেখেন যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল কত? উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল কত? তাহলে কি বলতেছে, একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করে, তাহলে আমরা ভূমিকে উভয় দিকে বর্ধিত করে ফেলি। ধরেন এবিসি ছিল সমবাহু ত্রিভুজ, আমরা উভয় দিকে বর্ধিত করি, এটাকে ওই দিকে বর্ধিত করলাম, এটাকে ওই দিকে বর্ধিত করলাম। উৎপন্ন যে কোণগুলা, কোন কোণ উৎপন্ন হয়েছে বলেন তো? বহিস্থ কোণ, এই যে এই কোণটা এবং এই কোণটা। বহিস্থ কোণ কত ডিগ্রি? এই ভিতরের অন্তস্থ কোণ, সমবাহু যেহেতু ত্রিভুজ, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণটা কত ডিগ্রি হবে? বহিস্থ কোণ তাহলে এইটা কত হবে? 180 থেকে সরল কোণ, দেখেন তো পুরাটা হচ্ছে আমার সরল কোণ, সরল কোণ থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে এখানেও 120 ডিগ্রি, এখানেও কি এই যে আমার কি সরল কোণ, এই সরল কোণ থেকে 60 ডিগ্রি বিয়োগ দিলে 120 ডিগ্রি। তাহলে যে দুইটা কোণ উৎপন্ন হলো, দুইটা কোণের মানে হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগফল বের করতে বলছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, প্রশ্ন কিন্তু সহজ, কিন্তু আপনি হিট করতে পারতেছেন কিনা সঠিক জায়গায়, এইটা হচ্ছে আপনার মেন ফ্যাক্ট। আমরা আরেকটা হচ্ছে দেখতেছি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক, বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি আমার ক একক, বাহুর দৈর্ঘ্য ক একক হলে তার মধ্যমার দৈর্ঘ্য কত হবে? আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে সমবাহু ত্রিভুজের মধ্যমাটাই কিন্তু লম্ব বা উচ্চতা, এইটাই কিন্তু আমার উচ্চতা। তাহলে মধ্যমা ইকুয়াল কিন্তু আমার কি উচ্চতা, এইটাই কিন্তু আমার আবার লম্ব, যদি লম্বের দৈর্ঘ্য বের করতে বলে, শীর্ষবিন্দু থেকে যে লম্ব টানবো বিপরীত বাহুর উপর সেই লম্বর দৈর্ঘ্য যদি বের করতে বলে। এবং এটা কত দেখছি? √3/2 a, তাহলে যেটা এটা ক, তাহলে √3/2 ক, এইটা হচ্ছে 3/2 ক একক, ক নাম্বার হচ্ছে আমার আনসার, ক নাম্বার হচ্ছে আনসার। প্রমাণটা কি? এই যে প্রমাণ কিন্তু এখানেই
এই যে প্রমাণটা এই যে এখানে যে আমরা করছি 3/2a, খালি এর জায়গাতে এটা ক, এর জায়গাতে ক। এবারে দেখেন আজকের লাস্ট প্রশ্নটা একটু খেয়াল করেন যে একটি সমবাহু, এটাই হচ্ছে এই টপিকের মধ্যে সর্বোচ্চ জটিল প্রশ্ন করলে এটাই ধরেন প্রশ্নটা করতে পারে এরকম, যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াইছেন, বাড়ানোর পরে ক্ষেত্রফল বেড়ে যাবে স্বাভাবিক। এটা একটা সমবাহু ত্রিভুজ আর এটা ধরেন একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, একই অ্যালাইনমেন্টে রাখলাম। ধরেন এটা হচ্ছে প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ এ এ, আর এইটা আপনি 2 একক করে করে বাড়াইছেন a+2 a+2 a+2, তাহলে এই ক্ষেত্রটা বড় হয়ে যাচ্ছে। তো কতটুকু ক্ষেত্রফল বেড়ে গেছে বলতেছে 3√3 পরিমাণ ক্ষেত্রফল বেড়ে গেছে। এখন বলতেছে যে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, এই যে ছোট যে সমবাহু ত্রিভুজ, যেটা মেন সমবাহু ত্রিভুজ, সেটার বাহু দৈর্ঘ্যটা কত। তো খুব সহজভাবে দেখেন এটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল হবে √3/4a², আর এই বড়টার ক্ষেত্রফল কত হবে √3/4a+2² কারণ যেহেতু আমরা জানি একটা এ বাহুবিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², তো এর জায়গাতে কি হবে a+2 হবে, কারণ প্রত্যেকটা বাহু 2 করে করে বেড়ে গেছে। এখন এই যে ক্ষেত্রফলের বিয়োগফলটা, এই ক্ষেত্রফলের বিয়োগফলটা বলতেছে এখানে দেওয়া আছে, তাহলে √3/4a+2² মাইনাস √3/4a² ইকুয়াল দেওয়া আছে 3√3 বর্গ একক। এখন এটা আপনার ক্যালকুলেশন করতে হবে। দেখেন এই √3/4 এখানে √3/4 আছে, তাহলে আপনি শুরুতেই √3/4 কমন নিয়ে নিতে পারেন, এটাকে সূত্র ফেলে দেন a+2² সূত্র ফেলে দিলে কি হচ্ছে a² প্লাস 4a+4, এটা তো সমস্যার কথা না, a² প্লাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2a², তাহলে 2 2 4 4a আর 2 গুণন 2 4, ঠিক আছে। আচ্ছা এইটা মাইনাস এখানে কি থাকতেছে a² থাকতেছে 3√3। এবার কিন্তু আপনি কিন্তু এখান থেকে কাটাকাটি করতে পারেন, দেখেন a² কে a² দিয়ে বিয়োগ করে দিলেন, তাহলে শূন্য হয়ে গেল। তাহলে থাকলো কি কি √3/4, এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে কিন্তু 4a+4 3√3। এবার একটা কাজ আপনি করতে পারেন, এই পাশেও উপরে √3 আছে, এই পাশেও উপরে √3 আছে, দুই পক্ষেই যেহেতু উপরে √3 আছে, √3 উপরে উঠাই দিতে পারেন, ভ্যানিশ করে দিতে পারেন, কারণ এই পাশে √3 যদি এই পাশে পাঠান তাহলে নিচে চলে যেত, এই পাশে গেলে নিচে চলে যেত, তাহলে √3 আর √3 কিন্তু ভাগ হয়ে যেত। সো উভয় পক্ষেরই উপর থেকে আমি এক সেম জিনিস উঠাই দিতে পারি, √3 উঠাই দিলাম। দেখেন 4 এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 যদি কমন নেন তাহলে নিচে 4 ছিল, এখান থেকে 4 কমন নিলে 4 থাকতেছে, তাহলে এখানে থাকতেছে 4 + 1, তাহলে 4 কেটে গেল, তাহলে 1 হয়ে গেল। এখন কি হয়ে যাচ্ছে দেখেন তো a+1 ইকুয়াল 3, সুতরাং a ইকুয়াল কত হবে, এই 1টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 3 - 1 তাহলে 2, তাহলে এর ভ্যালু কত 2 মিটার, এর ভ্যালু হচ্ছে 2 মিটার, খ নাম্বার হচ্ছে আনসার। পুরো ক্লাস বুঝতে পেরেছেন কিনা, যদি এতটুকু বুঝতে পারেন তাহলে এই টপিকের উপরে আপনার পুরা নিয়ন্ত্রণ থাকবে, পরীক্ষার হলে এই টপিক থেকে আপনার কোনো ভুল হবে না। সো ম্যাথগুলো এই যে আমি যে পড়ালাম, দেখেন আমরা কঠিন ম্যাথের মধ্যে থেকেই দেখলাম, মানে এই টপিকের মধ্যে কঠিন, এই পেজটা যদি আপনার মাথায় থাকে তাহলে সমবাহু ত্রিভুজের কোনো কিছু আপনার ভুল হবে না, সমবাহু ত্রিভুজের কোনো কিছু আপনার কিন্তু কি হবে না, ভুল হবে না। এক্সট্রা কিছু নিয়মিত বহুভুজের কিন্তু এখানে কনসেপ্ট পেয়েছেন, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে আমরা ত্রিভুজটা পুরো শেষ করে ফেলবো। আগামী ক্লাসে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে শিখব, যতটুকু প্রয়োজন, যতটুকু বলবো ওভারঅল সব কিছুই শিখবো। তো আগামী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।